শুরুটা হয় 31শে ডিসেম্বর 2005। নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর সেই সময় আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে নিউ ইয়র্কের দিকে এগিয়ে চলছিল বিশাল বিলাসবহুল এক ক্রু জাহাজ, যার নাম পোসাইডন। দূর থেকে দেখলে মনে হবে এটা যেন জলের উপর ভাসমান একটা বিশাল শহর। হাজার হাজার যাত্রী থাকার ব্যবস্থা, দামি রেস্টুরেন্ট, ক্যাসিনো, সুইমিং পুল আর অত্যাধুনিক হাইটেক সিস্টেম দিয়ে তৈরি এই জাহাজটাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজগুলোর মধ্যে একটি মনে করা হতো। এই জাহাজে ছিল বিভিন্ন ধরনের মানুষ। কেউ এসেছিল নিজের পরিবারের সাথে আনন্দ করতে, কেউ ভালোবাসা লোকটার সাথে নতুন বছর শুরু করতে, আবার কেউ নিজের জীবনের সব ক্লান্তি ভুলে একটু শান্তি খুঁজতে। সবকিছু মিলিয়ে মোট প্রায় 2000-এর বেশি লোকেরা বা ক্রু সদস্যরা ছিল। সবাই ভেবেছিল যে তারা বছরের শুরুটা আনন্দ আর হাসির মধ্য দিয়েই সময় কাটাবে। আর তাই প্রতিদিনের মতো সেদিন রাতেও এই পোসাইডন জাহাজের ভিতরে চলছিল বিশাল পার্টি। লোকজন নাচ করছিল, গান বাজছিল, চারদিকে ছিল শুধু আনন্দ আর উৎসবের এক পরিবেশ। কিন্তু সেই সময় কেউ খেয়ালই করতে পারেনি সমুদ্রের মাঝখানে অস্বাভাবিক কিছু একটা তৈরি হচ্ছিল। এখানে আমরা রবার্টকে দেখি, যিনি আগে একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের সাবেক মেয়র হিসেবেও কাজ করেন। সে তার মেয়ে জেনিফারকে নিয়ে এই জাহাজে যাত্রা করছিল, আর জেনিফারের সাথে ছিল তার বয়ফ্রেন্ড, যার নাম ক্রিস্টিয়ান। এদিকে আরেকজন মহিলাকেও দেখানো হয়, যার নাম অ্যালিনা। হঠাৎই তার ধাক্কা লাগে ড্যালিন নামের এক ভদ্রলোকের সাথে, আর ইনি হচ্ছেন এই বিলাস জাহাজের ক্যাপ্টেন। অন্যদিকে ম্যাগি নামের এক মহিলাকেও দেখানো হয়, যিনি তার ছোট্ট ছেলে জেমসকে নিয়ে নতুন বছর উদযাপন করতে এসেছেন। সব মিলিয়ে জাহাজে সবাই তখন আনন্দে মেতে উঠেছিল। আসলে নতুন বছরের রাত বলে কথা, দেখা যায় সেই খুশিতে কেউ নাচছিল, আবার কেউ গান করছিল, আবার অনেকেই বসে পড়েছিল জোয়ার আসরে। কিন্তু এই আনন্দের মাঝেও রিচার্ড নামের একজন মানুষের আচরণ ছিল একটু অদ্ভুত। যখন সবাই পার্টি নিয়ে ব্যস্ত ছিল, তখন সে একা জাহাজের বাইরে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। এরই মধ্যে রাত ঠিক 12টা বাজে। নতুন বছর শুরু হতেই এই পুরো জাহাজ আনন্দ আর উল্লাসে ভরে ওঠে। সবকিছু তখন একদম স্বাভাবিকই ছিল। ঠিক সেই সময় জাহাজের কন্ট্রোল রুমে থাকা সদস্যরা হঠাৎই একটা অস্বাভাবিক সংকেত পায়। সন্দেহ হয় জাহাজের একজন সদস্য দূরবীন দিয়ে সমুদ্রের দিকে দেখতেই তার পায়ের নিচের মাটি যেন সরে যায়, কারণ দূরে সমুদ্রের মাঝখান থেকে ভয়ঙ্কর একটা বিশাল ঢেউ সরাসরি জাহাজটার দিকে এগিয়ে আসছিল। এক মুহূর্ত দেরি না করে ক্যাপ্টেন জাহাজটাকে ঠিক পিছনের দিকে ঘোরানোর জন্য সিদ্ধান্ত নেয়। কন্ট্রোল রুমে থাকা সবাই আতঙ্কের সাথে সেই পুরো সিস্টেম রিভার্স করতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেখা যায় নিমেষের মধ্যে সুনামির মতো বিশাল ঢেউ গোটা পোসাইডনকে গ্রাস করে ফেলে, আর মুহূর্তের মধ্যে উল্টে যায় এই পুরো পোসাইডন। জাহাজের এখন ওপরের দিক নিচে নেমে যায়, আর নিচের অংশ ওপরে উঠে আসে। মুহূর্তের মধ্যেই এই পুরো জাহাজ জুড়ে শুরু হয়ে যায় মৃত্যু আর ধ্বংসের বিভীষিকা। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় শত শত মানুষ সেখানেই মারা যায়। তবে এখনো কিছু মানুষ বেঁচে ছিল, যারা গুরুতর অবস্থায় জাহাজের ভিতরে আটকা পড়ে যায়। আর তাদের এখান থেকে শুরু হয় বেঁচে থাকার ভয়ঙ্কর লড়াই। শর্ট সার্কিটের জন্য জাহাজের বিভিন্ন জায়গায় আগুন লেগে পড়ে। চারপাশে অনেকেই আহত অবস্থায় লুটিয়ে পড়ে, আবার কেউ জানপ্রাণ বাঁচাতে দিশেহারা হয়ে ছুটতে থাকে। উল্টে যাওয়া জাহাজের ভেতর এখন কেউ বুঝতে পারছিল না এবার তারা কি করবে। এমন আতঙ্কের মাঝেই ম্যাগি হঠাৎ বুঝতে পারে যে তার ছেলে জেমস কোথাও নেই। অল্প কিছুক্ষণের জন্য হলেও সে খুব ঘাবড়ে যায়। সে চিৎকার করে জেমসকে ডাকতে থাকে, আর তখনই জাহাজের ক্যাপ্টেন সবাইকে শান্ত করার চেষ্টা করে। এখন তিনি সবাইকে ভরসা দিয়ে বলেন, যখন বিশাল ঢেউটা জাহাজে আঘাত করেছিল, ঠিক তখনই কন্ট্রোল রুম থেকে এমার্জেন্সি জিপিএস সিস্টেম চালু করা হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে রেস্কিউ টিম এখানে এসে পৌঁছাবে। তাই এখন আতঙ্কিত না হয়ে সবাইকে শান্ত থাকতে হবে। ক্যাপ্টেনের এই কথা শুনে অনেকে কিছুটা স্বস্তি ফিরে পায়। অন্যদিকে রবার্ট খুঁজতে খুঁজতে জেমসকে খুঁজে পায়। ছেলেটা ঠিক ওপরের দিকে একটা পিয়ানোর উপর বসেছিল। এরপর রবার্ট আরো কয়েকজনের সাহায্যে জেমসকে কোনো মতে নিচে নামিয়ে আনে। কিন্তু এত কিছুর পরেও ডিলেন আর চুপ করে বসে থাকে না। এর কারণ সে বুঝে গিয়েছিল উল্টে যাওয়া এই জাহাজের ভেতর বেশিক্ষণ থাকা সম্ভব না। তাই ক্যাপ্টেনের সাহায্যের অপেক্ষায় না করে সে নিজেই জাহাজ থেকে বের হওয়ার নতুন এক পরিকল্পনা করতে শুরু করে। হঠাৎ ডাইলেন জাহাজের একটা ম্যাপ দেখতে পায়, যেখানে পুরো জাহাজের রাস্তা, দরজা আর বিভিন্ন অংশের বিস্তারিত নকশা আঁকা ছিল। ম্যাপটা দেখে ডাইলেন একটা বিষয় বুঝতে পারে, যদি তারা এক এক করে জাহাজের ওপরের অংশের দিকে যেতে পারে, হয়তো তাহলে এখান থেকে বেঁচে ফেরা সম্ভব। তবে এই কাজটা যতটা সহজ মনে হচ্ছিল, আসলে ততটাই ভয়ঙ্কর ছিল।
এর কারণ এই পুরো জাহাজ এখন উল্টে গেছে, আর বাঁচতে হলে এখন তাদের সেই উল্টে যাওয়া মৃত্যুকূপের ভিতর দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক এই সময় রবার্ট সহ আরো কয়েকজন ডাইলেনের দলে যোগ দেয়। রবার্ট এখন তাদের জানায় যে তার মেয়ে জেনিফার এখনো জাহাজের উপরে কোথাও আটকে আছে, আর তাই তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে জেনিফারদের খুঁজে বের করবে আর তারপর সবাই মিলে জাহাজ থেকে বের হওয়ার চেষ্টা করবে। তবে ডাইলেন এই সিদ্ধান্তে খুব একটা রাজি ছিল না। এর কারণ যত সময় যাচ্ছে জাহাজটা ঠিক ততই ডুবে যাচ্ছিল। তবুও রবার্ট ভ্যালেন্টাইন নামের একজন মানুষকে সাথে নেয়, যে জাহাজের প্রায় প্রতিটা অংশ চিনত। এরপর ডাইলেন সবাইকে নিয়ে সাবধানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। এদিকে ক্যাপ্টেন ভিতরের রুমটা সম্পূর্ণ সিল করে দেওয়ার নির্দেশ দেয়। আসলে সেখানে যারা আটকে ছিল এখন তাদের রাখা হয়েছিল জাহাজের বিশেষ এক সুরক্ষিত অংশে। সেখানকার চারপাশটা শক্ত কাঁচ দিয়ে ঘেরা ছিল, আর সেই অংশটা এমন ভাবে বানানো হয়েছিল যে জাহাজ ডুবে গেলেও সহজে সেখানে জল ঢুকতে পারবে না। তাই ক্যাপ্টেন সবাইকে নিয়ে সেখানে রেস্কিউ টিমের অপেক্ষায় বসে থাকে। অন্যদিকে ডাইলেন বাকিদের নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় তারা এমন একটা ফ্লোরে পৌঁছায় যেখানে একটা বন্ধ লিফট ছিল, আর সেই লিফটের পাশের পথটাই ছিল ওপরে ওঠার একমাত্র রাস্তা। তাই তারা বাধ্য হয়ে কোনো মতে লিফটের দরজা খুলে ফেলে, কিন্তু দরজা খুলতেই সবার চোখ ওপরের দিকে উঠে যায়। এর কারণ জায়গাটা ছিল আরো ভয়ঙ্কর। ওপর থেকে নিচ পর্যন্ত সেই পুরো অংশটাই ফাঁকা, আর তার চারপাশে ঝুলছিল শর্ট সার্কিট হওয়া ছেঁড়া তার। সামান্য একটু ভুল হলেই মুহূর্তের মধ্যে নিচে পড়ে মৃত্যু নিশ্চিত। ডাইলেন চারপাশ খেয়াল করতে গিয়েই ওপাশে একটা ফাঁকা জায়গা দেখতে পায়, যেখান দিয়ে তারা ওপরের দিকে উঠতে পারবে। এরপর তারা একটা লম্বা লোহার অংশ ওপাশে ঠেকিয়ে সাপোর্ট তৈরি করে, আর তারপর একজন আরেকজনকে ধরে ওপরে উঠতে থাকে। একে একে সবাই ওপরে উঠে গেলেও শেষে রিচার্ডের পালা আসে। সে প্রায় ওপরে পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই হঠাৎ করে ভাঙা লিফটটা ওপর থেকে নিচে পড়তে শুরু করে, আর সেই ধাক্কায় লোহার সাপোর্টটাও নিচে সরে যায়। এই অবস্থায় ভ্যালেন্টাইন ঝুঁকি নিয়ে রিচার্ডের পা ধরে ঝুলে পড়ে, যাতে সে নিচে না পড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাইলেন আর তাদের সাহায্য করতে পারছিল না। হঠাৎই ডাইলেন চিৎকার করে রিচার্ডকে বলে, বাঁচতে চাইলে ভ্যালেন্টাইনকে ছেড়ে দাও, না হলে তোমরা দুজনে মরবে। রিচার্ড বুঝতে পারে এখন তার সামনে আর কোনো উপায় নেই। বাধ্য হয়েই সে ভ্যালেন্টাইনকে লাথি মেরে নিচে ফেলে দেয়, আর কোনো মতে সে নিজে ওপরে উঠে আসে এবং ভ্যালেন্টাইন নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। ওইদিকে ক্রিস্টিয়ান একটা ভারী ধাতবাংশের নিচে চাপা পড়ে যায়। সে কোনো মতে নিজেকে বের করতে পারছিল না। জেনিফার দ্রুত কয়েকজনকে নিয়ে সে ক্রিস্টিয়ানকে উদ্ধার করার চেষ্টা শুরু করে। অনেক চেষ্টার পর সবাই মিলে এখন তাকে সেখান থেকে বের করে আনে, আর সেই সময় রবার্টও জেনিফারদের খুঁজে পায়। তবে এত কিছুর পরেও কেউই নিশ্চিত নয় যে তারা আদৌ বেঁচে ফিরতে পারবে কিনা। এরই মধ্যে রিচার্ড খেয়াল করে অ্যালিনা ভয় আর আতঙ্কে কাঁপছে। আসলে সে বুঝে গিয়েছিল যদি এই জাহাজে না উঠত তাহলে হয়তো আজ তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতো না। অ্যালিনা ভাঙা গলায় রিচার্ডকে বলে, জানেন, আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি, আর নিউ ইয়র্কে যাওয়ার মতো আমার কাছে 1 টাকাও ছিল না। তখন জাহাজের একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়, যেখানে বাবুর্চির কাজ করত। সে আমাকে বলেছিল লুকিয়ে বিনা টাকায় সে আমাকে নিউ ইয়র্কে নিয়ে যাবে। আর এখন দেখুন যা পরিস্থিতি, হয়তো আমি আমার ভাইকে দেখতে পারবো না। অ্যালিনার এমন কথা শুনে রিচার্ড এখন তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, চিন্তা করো না, নিউ ইয়র্কে তুমি পৌঁছাবেই। এরপর সবাই বাঁচার আশায় সামনে এগোয়। একসময় তারা জাহাজের ভাঙা ফ্লোরের বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বের হতেই তারা দেখতে পায় ভয়ঙ্কর এক দৃশ্য। দেখা যায় চারপাশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, জাহাজের বিভিন্ন অংশ ভেঙে তছনছ হয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো সমুদ্রের জল ক্রমশ বেড়েই চলছিল। সবাই তখন একটা বিষয় খুব পরিষ্কার বুঝতে পারে, যদি তারা এখানেই দাঁড়িয়ে থাকে তাহলে মৃত্যু নিশ্চিত। এর কারণ তারা যে জায়গায় ছিল সেখান থেকে ওপরে ওঠার কোনো সহজ পথ ছিল না। অল্প কিছুক্ষণ চারপাশ খেয়াল করার পর ডাইলেন একটি ঝুঁকিপূর্ণ উপায় খুঁজে পায়। সে দেখতে পায় যে ফ্লোরের বাইরে ব্রিজের মতো একটা লম্বা ধাতবাংশ দুপাশে বিল্ডিং এর সাথে লাগানো আছে। খুব সাবধানে সেই সরুপথ ধরে এগোতে পারলে হয়তো উপরে যাওয়া সম্ভব, কিন্তু সামান্য একটু ভুল হলেই সরাসরি নিচে পড়ে মৃত্যু অনিবার্য। তাই প্রথমে কেউ এগিয়ে আসার সাহস পায় না। ঠিক এ সময় ক্রিস্টিয়ান সাহস করে সে ভারসাম্য ধরে সামনে এগোয়, আর তাকে দেখে একে একে বাকিরা পার হওয়ার চেষ্টা করে। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু জেনিফার পার হয়ে যাওয়ার সময় হঠাৎই একজন লোক সামনে চলে আসে। সে জোর করে বলে যদি তাকে আগে যেতে না দেওয়া হয় সে কাউকে সামনে যেতে দেবে না। বোঝো এবার, এমনিতেই সবাই মৃত্যুর ভয়ে আতঙ্কিত হয়ে আছে, আর তার উপর এই ঝামেলা।
রবার্ট এসবে একদম রেগে যায়। শেষ পর্যন্ত লোকটা জোর করে সামনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে উপর থেকে ইঞ্জিনের একটা বড় বিশাল অংশ নিচে পড়ে যায়, আর সাথে সাথে সেই পুরো ব্রিজটা ভেঙে নিচে ধসে পড়ে। লোকটাও সেই ধ্বংসস্তূপের সাথে নিচে পড়ে সেখানেই মারা যায়। ফলে ড্যালেন, রবার্ট আর জেনিফার ওপাশে আটকে পড়ে যায়। এখন তাদের সামনে যাওয়ার আর কোনো পথ ছিল না। কিন্তু ড্যালেন এত সহজে হার মানার মানুষ নয়। এর কারণ সে আগে একজন অভিজ্ঞ নাবিক ছিল, আর সমুদ্রের ভয়ঙ্কর এমন পরিস্থিতির ভেতর কিভাবে শান্ত থাকতে হয় আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটা ড্যালেন খুব ভালো করে জানত। তাই সে একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। ড্যালেন একটা পাইপ ধরে সরাসরি জলের মধ্যে ঝাঁপ দেয়। ওদিকে রবার্ট আর জেনিফার অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কোনো মতে ড্যালেন ওপাশে পৌঁছে যায় আর পাইপটা শক্ত করে এক জায়গায় বেঁধে দেয়। এরপর সেই পাইপের সাহায্যে রবার্ট আর জেনিফারও নিরাপদে ওপারে চলে আসে। কিন্তু তখনও তারা বুঝতে পারেনি আসল বিপদ কেবল শুরু হয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন বাকিদের নিয়ে হলরুমে অপেক্ষা করছিল। ঠিক তার কয়েক মুহূর্ত পরে সেখানে ভয়ঙ্কর এক বিপর্যয় শুরু হয়। সমুদ্রের জলের চাপ দ্রুত বাড়তে থাকে আর চারদিক থেকে জলের স্রোত হলরুমটাকে চেপে ধরতে শুরু করে। একসময় অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে চারদিকের বিশাল কাঁচগুলো ভেঙে যায়, আর মুহূর্তের মধ্যেই প্রচন্ড গতিতে জল ভিতরে ঢুকে পড়ে, যার ফলে সেখানে আটকে থাকা প্রায় সবাই সেখানেই মারা যায়। ওদিক থেকে ডাইলিনরা ওপরে দাঁড়িয়ে মানুষগুলো চিৎকার শুনতে পাচ্ছিল। এরপর তারা বুঝতে পারে যেহেতু হলরুমটা জলের নিচে ডুবে গেছে, সুতরাং আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এর কারণ তারা এখনো হলরুম থেকে প্রায় 4টে ফ্লোর ওপরে আটকে ছিল। ডাইলেন তখন সে পাগলের মতো চারদিকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো পথ খুঁজে পাওয়া যায় না। শেষমেশ বাধ্য হয়েই সবাই একটা সরু পথ বেছে নেয়। জায়গাটা এতটাই ছোট ছিল যে একসাথে দুজন মানুষও যেতে পারছিল না। রবার্ট সাহস করে সবার আগে সে পথ দিয়ে এগোতে শুরু করে, আর বাকিরাও তার ঠিক পিছন পিছনে যায়। অনেক কষ্টে তারা সেই পথের একেবারে শেষ মাথায় গিয়ে দেখল যে উপরে পথটা বন্ধ। আসলে উপরে একটা শক্ত লোহার নেট এক প্রকার স্ক্রু দিয়ে আটকানো ছিল। এখন তাদের এমন কিছু দরকার যার সাহায্যে সেই স্ক্রুগুলো খোলা সম্ভব। এক মুহূর্তের জন্য সবার মনে হয় হয়তো তারা এখানেই শেষ হয়ে যাবে। এর কারণ নিচের দিকে জল দ্রুত বাড়ছিল, আর ড্যালেন প্রায় ডুবে যাওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল। এর মধ্যে জেমস নিজের কাছ থেকে ছোট একটা লকেট ব্যবহার করে সে কোনো মতে সেই স্ক্রুগুলো খুলতে শুরু করে। অবশেষে লোহার নেটটা খুলে যায় এবং তারা প্রাণপণে সুরক্ষিত বেরিয়ে আসে। এভাবেই অল্প কিছুক্ষণ পর তারা একটা জায়গায় এসে আটকে পড়ে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এর কারণ এটা কোনো সাধারণ রুম ছিল না, এটা ছিল জাহাজের ব্যালেন্স ট্যাঙ্ক রুম। এই রুমের কাজ কি ছিল? জাহাজের ভারসাম্য ঠিক রাখা। আসলে প্রয়োজন হলে এই রুমে জল ভর্তি করা হতো, যাতে পুরো জাহাজটার ব্যালেন্স থাকে। সমস্যা হলো যে ওরা নিজেরাই সেই ট্যাঙ্কের ভেতর আটকা পড়ে গেছে। চারদিকে শুধু ঠান্ডা জল আর ভিতরে লোহার দেওয়াল, আর বাইরে বের হওয়ার কোনো পথ নেই। এবং তারপর তারা বুঝতে পারে একটা ভয়ঙ্কর সত্য, এই রুম থেকে বের হতে হলে এই পুরো ট্যাঙ্কটা জলে ভর্তি করতে হবে। আসলে সিস্টেম অনুযায়ী ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি না হলে সামনের সেফটি দরজা সেটা কখনোই খুলবে না। সুতরাং বাঁচতে হলে এখন তাদের ইচ্ছে করেই নিজেদের জলের নিচে ডুবিয়ে দিতে হবে। বোঝো এবার। কিন্তু অনেকেই এই সিদ্ধান্ত নিতে রাজি নয়। অ্যালিনা আর ম্যাগি এই সিদ্ধান্ত নিতে পিছিয়ে পড়ে। রিচার্ডও এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। তবে এই সময় আরেকটি বিষয় একেবারে স্পষ্ট ছিল, যদি এখন তাদের বাঁচতে হয় তাহলে সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটাই নিতে হবে। কিন্তু সমস্যা হলো যে কেউই নিশ্চিত ছিল না আসলে সিস্টেমটা কাজ করবে কিনা। যদি দরজাটা না খোলে তাহলে এই ভয়ঙ্কর ট্যাঙ্কটাই হয়ে যাবে এখন তাদের কবর। আর এই জন্যই দলের অনেকেই এর বিরুদ্ধে ছিল। আসলে নিজের ইচ্ছায় সম্পূর্ণ রুমে জল ভরানো মানে মৃত্যুকে নিজের হাতে ডেকে আনা। ঠিক তখনই রবার্ট নিজের দিকে তাকিয়ে দেখতে পায় সমুদ্রের জল ধীরে ধীরে ট্যাঙ্কের একেবারে নিচ পর্যন্ত পৌঁছে গেছে। মানে এখন আর সময় নেই, যে কোনো মুহূর্তে এই পুরো জায়গাটা ডুবে যেতে পারে। বাধ্য হয়ে তারা ড্যালেনের বুদ্ধিটা মেনে নেয়। এরপর ড্যালেন পাম্পের প্রেসার চালু করতেই ভয়ঙ্কর গতিতে ট্যাঙ্কের ভিতরে জল ঢুকতে শুরু করে। এই পরিস্থিতিতে সবাই দেয়ালের এক পাশ শক্ত করে ধরে থাকে, কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা রুমটা জলে ভর্তি হয়ে যায়। চারপাশ অন্ধকার, মানুষ নিঃশ্বাস বন্ধ করে কোনো মতে জলের মধ্যে ভেসে আছে। আর তখন শুধু একটাই প্রশ্ন, সত্যি কি দরজা খুলবে, নাকি এটাই এখন তাদের জীবনের শেষ মুহূর্ত? অল্প কিছুক্ষণ পর হঠাৎই সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়, আর তারপর সামনের সেফটি দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে। ড্যালেনের পরিকল্পনা অবশেষে কাজ দেয়, আর জলের স্রোতের সাথে সবাই ভেসে পৌঁছে যায় অন্য পাশের একটি সেফটি রুমে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি।
এবার তারা যে রুমে পৌঁছেছিল সেটাও খুব দ্রুত আরেকটা মৃত্যু ফাঁদে বদলে যায়। এর কারণ বাইরে যাওয়ার মতো মাত্র একটি পথই খোলা ছিল, আর সেই পথটাই ড্যালেন খুঁজে তো পায়। সমস্যা হলো সেখানে পৌঁছতে হলে প্রায় 150 মিটার গভীর জলের নিচ দিয়ে সাঁতার কেটে যেতে হবে। মানে এত কিছুর পরেও এখন তাদের আবার মৃত্যুর সাথে লড়াই করতে হবে। এরপর ড্যালেন সামনে থেকে পথ দেখাতে দেখাতে বাকিদের নিয়ে এগিয়ে যেতে শুরু করে। চারদিক অন্ধকার, নিঃশ্বাস প্রায় শেষ হয়ে আসে, আর তারপরেও সবাই কোনো মতে একে একে সামনে এগিয়ে যায়। হঠাৎই মাঝপথে ঘটে ভয়ঙ্কর এক দুর্ঘটনা। এলিনা খুব জোরে একটা লোহার অংশে আঘাত পায়, আর আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে তার মাথা ফেটে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে ড্যালেন আর রবার্ট মিলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এলিনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই এলিনা মারা যায়। এই ঘটনায় ড্যালেন একদম পুরোপুরি ভেঙে পড়ে। এর কারণ সে এলিনাকে কথা দিয়েছিল যেভাবে হোক সে তাকে তার ভাইয়ের কাছে পৌঁছে দেবে, কিন্তু সে নিজের সেই কথা রাখতে পারেনি। তবুও এখন আর থেমে থাকার সুযোগ নেই। বাধ্য হয়ে তারা এলিনাকে সেখানে রেখে সামনের দিকে এগিয়ে যায়। অনেক কষ্টে তারা জাহাজের নিচের অংশে পৌঁছায়, কিন্তু এখানে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আসলে সমুদ্রের জল দ্রুত জাহাজের ভিতর ঢুকছিল, যার ফলে এই পুরো জাহাজটাই ডুবে যাওয়ার শেষ পর্যায়ে দাঁড়িয়েছিল। হঠাৎ জাহাজের কন্ট্রোল সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর ফলে ঘটে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ। শর্ট সার্কিট থেকে একের পর এক ফ্লোর বিস্ফোরিত হতে শুরু করে, আর সেই সাথে প্রচন্ড গতিতে জল ঢুকে পড়ে জাহাজের প্রতিটা অংশে। হঠাৎই বিশাল এক জলের স্রোত ড্যানিয়েল আর বাকিদের ভাসিয়ে নিয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে ম্যাগির ছেলে জেমস কোথাও হারিয়ে যায়। চারপাশে শুধু জল আর ধোয়া, কেউ বুঝতেও পারছিল না সে কোথায় গেল। এক মুহূর্তের জন্য ম্যাগি মনে করে সে হয়তো তার ছেলেকে জীবনের মতো হারিয়ে ফেলেছে। ভাগ্যক্রমে ঠিক কিছুক্ষণ পর ড্যানিয়েল জেমসকে খুঁজে পায়। তবে অবাক করার মতো বিষয় হলো জেমস একটা ঘরের ভেতর আটকা পড়েছিল, যেই ঘরটার বাইরে বের হওয়ার আর কোনো রাস্তা নেই, আর দরজার সামনে লাগানো ছিল শক্ত লোহার জাল। বাইরে থেকে দেখলেও একদম স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল সেখান থেকে জেমসকে বের করা প্রায় অসম্ভব। জেমস তখন বাঁচার জন্য ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। চারদিকে জল বাড়ছে, আর কয়েক মিনিট দেরি হলেই জেমস সেখানেই মারা যেত। শেষমেশ ড্যালেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে জেমসকে সেই বন্ধ ঘর থেকে উদ্ধার করে আনে। অন্যদিকে রবার্টরা পৌঁছে যায় জাহাজের একেবারে নিচের অংশে, যেখানে ছিল বিশাল 3টি এক প্রকার ফ্যান। এই ফ্যানগুলোর মাধ্যমেই জাহাজ চলত। তবে সমস্যা হলো এই ফ্যানগুলো তখনও চলছিল। এর কারণ এই পথ দিয়ে বাইরে যেতে হলে আগে যেভাবে হোক সেই ফ্যানগুলো বন্ধ করতে হবে, আর ফ্যান বন্ধ করার একমাত্র উপায় ছিল সেই কন্ট্রোল রুমে পৌঁছানো। কিন্তু সেই কন্ট্রোল রুমটা ছিল অনেক দূরে, এতটাই দূরে যে সেখানে যেতে হলে দীর্ঘ সময় জলের নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে, আর এটা প্র্যাকটিক্যালি অসম্ভব ছিল। ঠিক তখনই রবার্ট একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে বুঝে গিয়েছিল যদি কেউ না কেউ নিজের জীবন না দেয় হয়তো তাহলে কেউ এখানে বাঁচবে না, আর তাই নিজের জীবনের কথা না ভেবে সে একাই কন্ট্রোল রুমের দিকে সাঁতার কাটতে শুরু করে। সবার চোখের সামনে ধীরে ধীরে সে অন্ধকার জলের ভিতর হারিয়ে যায়। শেষ পর্যন্ত যেটারই ভয় ছিল সেটাই ঘটে। এতটা পর সাঁতার কেটে যাওয়ার পর রবার্ট আর নিঃশ্বাস ধরে রাখতে পারছিল না। সঙ্গে সঙ্গে তার শরীর দুর্বল হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, এবং অক্সিজেনের অভাবে সেখানে রবার্ট মারা যায়। তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অজান্তে তার হাত একটা সুইচে গিয়ে লাগে, আর তারপরে হঠাৎ করে বিশাল ফ্যানগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে। এবার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এর কারণ ফ্যানটার কাছে গেলেই যে কোনো মুহূর্তে যে কাউকে ট্রেনে হিচড়ে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলবে। বাঁচার শেষ উপায় হিসেবে ড্যালেন একটা ঝুঁকিপূর্ণ বুদ্ধি করে। সে পাশে থাকা একটা ভারী সিলিন্ডার ট্যাঙ্ক সর্বশক্তি দিয়ে সেই ফ্যানটার দিকে ছুরি মারে, আর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে ফ্যানটা অচল হয়ে যায়। এবং এটাই ছিল এবার তাদের বাঁচার শেষ সুযোগ। এরপর সবাই ধীরে ধীরে জাহাজের বাইরে বের হওয়ার পথ খুঁজে পায়। অবশেষে তারা এক এক করে সমুদ্রে ঝাঁপ দেয় এবং কোনো মতে একটা লাইফ বোটে উঠে পড়ে। সবাই খুব ক্লান্ত, আহত, তবুও সবাই তখন বাঁচার আশা ছাড়েনি। ঠিক তখনই সবার চোখের সামনে সেই পুরো পোসাইডন সমুদ্রের নিচে ডুবে যায়, আর বিশাল জাহাজটা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক জলস্রোত সরাসরি ড্যালেনের দিকেই ধেয়ে আসে। তবে এবার তারা প্রস্তুত ছিল। সবাই মিলে দ্রুত লাইফ বোট চালাতে শুরু করে, আর কোনো মতে সেই ভয়ঙ্কর স্রোত থেকে বেঁচে যায়। এইভাবেই তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এরপর ড্যালেন একটা ফ্ল্যাগান ব্যবহার করে আকাশে সিগন্যাল ছড়িয়ে দেয়। আসলে সে জানতো এতক্ষণে রেস্কিউ টিম নিশ্চয়ই এখন তাদের খোঁজ করতে শুরু করেছে।
ঠিক তার কয়েক মুহূর্ত পর দূরে দেখা যায় রেস্কিউ হেলিকপ্টারের আলো। অবশেষে দীর্ঘ ভয়ঙ্কর লড়াইয়ের পর বেঁচে যাওয়া মানুষগুলো উদ্ধার পায়। আর এখানেই মুভিটা শেষ হয়। হাজার মানুষের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল এই পোসাইডন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেটা রূপান্তরিত হয়েছিল মৃত্যু ফাঁদে। তবুও শেষ পর্যন্ত এমন কিছু মানুষ এটাও প্রমাণ করে দেখিয়েছে সমুদ্র যতই গভীর হোক, বেঁচে থাকার ইচ্ছা তার চেয়েও শক্তিশালী। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন সুন্দর এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।